আচ্ছা, এই ভিডিওটিও ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো এই ভিডিওতে ৫টি মাইক্রো ক্যাপ কোম্পানি নিয়ে কথা বলা হবে। তো এ ধরনের কোম্পানি সবসময় রিস্কি হয় সেটা আপনারা জানেন। তো শেয়ার বাজারে কিন্তু রিস্ক এবং রিওয়ার্ডটা কিন্তু মুদ্রার এপিঠ ওপিঠ। আপনি রিস্ক যত কম নেবেন রিওয়ার্ডও আপনার কম হবে। রিস্ক যত বেশি নেবেন রিওয়ার্ডও আপনার বেশি হবে। তো এক্ষেত্রে আপনাকে যদি বড় রিটার্ন পেতে হয়, মাল্টিপ্যাকার রিটার্ন পেতে হয় তবে কিন্তু এ ধরনের একটু রিস্ক আপনাকে বেশি নিতেই হবে। আর তা বলে এটা নয় যে আপনার গোটা পোর্টফোলিও জুড়েই যে মাইক্রো ক্যাপ, স্মল ক্যাপ এ ধরনের কোম্পানিতেই ভর্তি থাকবে। অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে একটা পোর্টফোলিও যে হবে আরকি হেলদি পোর্টফোলিও তাতে লার্জ ক্যাপ থাকবে, মিড ক্যাপ থাকবে, স্মল ক্যাপ থাকবে এবং সব সেরকম পার্সেন্টেজ ওয়াইজ থাকবে আরকি। যে লার্জ ক্যাপ সবচেয়ে বেশি থাকবে, মিড ক্যাপ তার চেয়ে একটু কম থাকবে আর স্মল ক্যাপ খুবই কম জুড়ে থাকবে। তো এক্ষেত্রে এই কোম্পানিগুলো মাইক্রো ক্যাপ ধরনের হলেও এদের বিজনেসে গ্রোথ রয়েছে। আর আপনি যখনই লং টার্ম ইনভেস্টমেন্টের কথা ভাববেন তখনই কিন্তু আপনার সাময়িক শেয়ার দরে গতি দেখে লাভ নেই। দেখতে হবে সেই কোম্পানির বিজনেসকে। আপনি লার্জ ক্যাপেই ঢুকুন আর মাইক্রো ক্যাপেই ঢুকুন। তো ইদানিং কিন্তু আরও একটি কথা যেটা গত ৩-৪ দিন আগেই হয়তো সেবির পক্ষ থেকে বলা হয়েছে যে ইদানিং আরকি যে আমাদের যে মাইক্রো ক্যাপ না স্মল ক্যাপ কিংবা যে মিড ক্যাপ ধরনের ফান্ডগুলো রয়েছে সেগুলো ওভার ভ্যালুড রয়েছে, বাবল রয়েছে তার মধ্যে। তো যেদিনই এই কথাটা বলেছে সেবি সেদিনই কিন্তু এই যে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ যে ইন্ডেক্সগুলোতে কিন্তু বড়সড় কিন্তু আপনি মানে প্রফিট বুকিং দেখতে পারবেন। 4%, 5% এরকম কিন্তু প্রফিট বুকিং গোটা ইন্ডেক্স জুড়ে। তো এক্ষেত্রে এই যে স্টকগুলোতে বা এই ইন্ডেক্সগুলোতে যেমন রিটার্নও বেশি হয় তেমন কিন্তু কারেকশনগুলোও বড় বড় হয়। দেখুন আপনি যদি রিটার্ন দেখেন মিড ক্যাপের কথাই ধরুন গত ১ বছরে ৫৭% মতো রিটার্ন দিয়েছে যেটা এভারেজ রিটার্নের চেয়ে কিন্তু অনেক বেশি। তো যেটা বলেছে সেটা যে একেবারেই খারাপ বলেছে সেটা কিন্তু না। দেখুন ৫ বছরে ১৬৯-৭০% মতো রিটার্ন দিয়েছে। মানে ইদানিং কিন্তু প্রচণ্ড গতি দিয়েছে। তো যেটা এভারেজ যেটা পারফরম্যান্স তার চেয়ে কিন্তু অনেক বেশি রয়েছে। আপনি স্মল ক্যাপকে দেখুন, স্মল ক্যাপ ১ বছরে মোটামুটি ৫৬% মতো রিটার্ন দিয়েছে। আর ৫ বছরে দেখুন ১৮৪% মতো রিটার্ন দিয়েছে। তো এটা অবশ্যই এগুলো কিন্তু সময় অন্তর অ্যাডজাস্ট হয়। যত বেশি জোরে দৌড়াবে ততই কিন্তু তার কারেকশনটাও বড় হবে। তো এক্ষেত্রে আপনি দেখুন সেদিনকার সেই যে কথাটার পরে কিন্তু মোটামুটি সেদিন ৮% এর মতো মানে যে হাই মেরেছিল তখন থেকে এখন পর্যন্ত আপনি যদি ইন্ডেক্সে দেখেন স্মল ক্যাপ ইন্ডেক্সে ৮.৫-৯% এর মতো কিন্তু কারেকশন দেখিয়েছে। আবার আপনি যদি মিড ক্যাপে দেখেন সেখানেও কিন্তু ৬-৭% এর মতো কারেকশন দেখিয়েছে। সেই যে যখন থেকে বলল যে বাবল রয়েছে এই যে এই স্টকগুলোতে বা এই ফান্ডগুলিতে। তো এক্ষেত্রে অবশ্যই সে যে কোনো আপনি ভারতীয় বাজারকেই ধরতে পারেন। ভারতীয় বাজারও তো বলতে গেলে এখন প্রচণ্ড গতিতে রয়েছে যেটা এভারেজ রিটার্নের চেয়ে অনেক বেশি রিটার্নে বসে আছে। ১ বছরে প্রায় ৩০% এর কাছাকাছি রিটার্ন দিয়েছে। ৫ বছরে প্রায় ডবল করে দিয়েছে যেটা কিন্তু স্বাভাবিক নয়। তো এক্ষেত্রে হতেই পারে মার্কেটে কখনো প্রচণ্ড গতি আসবে, কখনো কনসলিডেশন ফেজ আসবে, কখনো কারেকশন আসবে। তো এরকম গতির পরে কারেকশন আসতেই পারে। তো সেক্ষেত্রে এই যে স্টকগুলো যেগুলো নিয়ে কথা বলা হবে এগুলোতেও যদি কারেকশন আসে এবং এদের বিজনেস যদি ঠিকঠাক থাকে, অবশ্যই আপনাকে কিন্তু বিজনেসটাকেই দেখতে হবে সেই কোম্পানির ক্ষেত্রে। আপনি যদি দেখেন যে হ্যাঁ, এর মধ্যে কারেকশন আসছে কিন্তু এদের বিজনেস ঠিকঠাক হচ্ছে, বিজনেসে গ্রোথ, সেলস, প্রফিটেবিলিটি দিন, দিন বাড়ছে, তবে কিন্তু আপনার কনফিডেন্স থাকবে। তো সেজন্যই বিজনেসটাকে আপনাকে কিন্তু প্রায়োরিটি দিতে হবে। তো চলে আসি এই কোম্পানিগুলোর পরিচয়ে। তো প্রথম যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে সিগমা সল্ট লিমিটেড। তো এই কোম্পানিটি দেখুন এটা আইটি সেক্টরে কাজ করে। এদের যে সার্ভিসগুলো দেখুন এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন, ট্রেন্ডিং টেকনোলজি, ক্লাউড কম্পিউটিং, প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং, প্রচুর সলিউশন রয়েছে। বিটিপি সলিউশন, বিজনেস ইন্টেলিজেন্স, এন্টারপ্রাইজ মানে টিপিক্যাল যে আইটি সেক্টরের কাজগুলো হয়। আপনি যদি দেখেন ছোট হলেও এদের যে পার্টনারগুলো রয়েছে দেখুন মাইক্রোসফট রয়েছে, তারপরে নন কমার্স গোল্ড পার্টনার রয়েছে, তারপরে অটোমেশন এনিওয়্যার রয়েছে, শিপ মানে বড় বড় কিন্তু তাদের পার্টনার রয়েছে। আপনি যদি দেখেন ২০০৮-এ এটা ফাউন্ড হয় আর ১৫০০-র উপর প্রজেক্ট এরা কিন্তু এক্সিকিউট করেছে। ইঞ্জিনিয়ার রয়েছে ২০০-র উপর, এদের হ্যাপি ক্লায়েন্ট রয়েছে ৪৫০-র মতো, আর ৫০টা ক্লায়েন্ট এমন রয়েছে রিপিটেটিভ যেটা ৫ বছর ধরে কিন্তু তাদের সঙ্গে রয়েছে। আর গ্লোবালি মানে এদের বিজনেস শুধু আমাদের দেশে না গ্লোবালি কিন্তু রয়েছে। তো ৫টি গ্লোবাল মানে ৫টি দেশে কিন্তু তাদের বিজনেস রয়েছে। তো বুঝতে পারছেন ছোট কোম্পানি হলেও এদের বিজনেস যে নেটওয়ার্ক, বিজনেসটা কিন্তু স্ট্রং রয়েছে।
তো এই কোম্পানির রিটার্নটা দেখুন, গত 1 বছরে 110% মতো সুন্দর রিটার্ন, 5 বছরে 2000% রিটার্ন দিয়েছে। তো বুঝতে পারছেন এগুলো প্রচণ্ড গতি দেয় এবং এদের যে কারেকশনগুলোও কিন্তু বড় হয়। দেখুন এখন পর্যন্ত যেটা কারেকশন দেখিয়েছে 30% এর কাছাকাছি। এখন এর ঘটনার পরে যেটা আর কি সেবি বলেছে, তাতে যদি আরও বড় কারেকশন আসে তবে কিন্তু অবশ্যই সেটা আরও ভালো হবে, সুযোগ হবে যদি এদের বিজনেস এগুলো ঠিকঠাক থাকে। তো সেটাই দেখে নেব এদের বিজনেসের সঙ্গে এদের যে শেয়ার দরের গতি সামঞ্জস্য রয়েছে কিনা। অনেক সময় হয় কি এ ধরনের যে ছোট কোম্পানিগুলো থাকে যেগুলো 600-500 কোটির বা 200 কোটির, এগুলো কিন্তু ম্যানিপুলেট হয়। এমন অনেক প্রচুর ইনস্টিটিউশন রয়েছে যেগুলো কিন্তু এগুলোকে একাই ম্যানিপুলেট করতে পারে। এমনকি ইন্ডিভিজুয়ালও রয়েছে ইন্ডিয়াতে, এমন বড় ট্রেডার বা ইনভেস্টর রয়েছে যারা এরকম ছোট মার্কেট ক্যাপিটালের কোম্পানিকে একলাই কিন্তু উপরে নিয়ে যেতে পারে আবার নিচে নামাতে পারে। তো সেক্ষেত্রে সেজন্যই বলা হয় যে এ ধরনের কোম্পানি রিস্কি হয়। তো তা সত্ত্বেও সেই কোম্পানির বিজনেসে স্ট্রং থাকলে তবে কিন্তু সেটা অবশ্যই ভরসাযোগ্য হবে। তো সেই কোম্পানির যদি দেখুন 400 কোটির এর মার্কেট ক্যাপিটাল রয়েছে। বুঝতে পারছেন কত ছোট কোম্পানি। প্রাইস আর্নিং রেশিও 24.4 রয়েছে। মানে এতটা গতি দেওয়ার পরেও কিন্তু ভ্যালুয়েশনটা যে খুব হাই রয়েছে তা কিন্তু নয়। রিটার্ন অন ইকুইটি 34% উপর রয়েছে। বুক ভ্যালু 41 রয়েছে। বর্তমানে 379 টাকার আশেপাশে চলছে। ফেস ভ্যালু 10 রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে। এখন দেখুন মূল বিষয় এদের বিজনেসে কেমন গ্রোথ হয়েছে। দেখুন 2020-তে এদের সেলস হতো 10 কোটি, তারপরে সেটা ডবল হয়ে গেল পরের বছরে 21 কোটি। দেখুন 21 কোটি থেকে তার পরের বছরে আবার ডবল হলো, 21 থেকে 41 হলো। তারপর দেখুন 41 থেকে 55 হলো, এবারে 62। এখনও ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে, আরও কিন্তু যুক্ত হবে। আর আপনি যদি এদের প্রফিটেবিলিটি দেখেন 2020-তে ছিল 2 কোটি, এখন সেটা 18 কোটি, মানে 9 গুণ বাড়িয়ে দিয়েছে 2020 থেকে এখন পর্যন্ত, এই 3-4 বছরে। তার মানে কী হারে গ্রোথ রয়েছে এদের বিজনেসে, এবং সেটাই কিন্তু প্রতিফলিত হচ্ছে তার শেয়ার দরে। তো এই কোম্পানির বিজনেস যদি এভাবে গ্রো করতে থাকে তবে কিন্তু এই কোম্পানি বড় কোম্পানিতে পরিণত হতে পারে। সেক্ষেত্রে কিন্তু সেই ব্যাপারগুলো, এই যে ডেটাগুলো কিন্তু সময় অন্তর অবশ্যই নজরে রাখতে হবে। আপনি ব্যালেন্স শিট দেখুন, 32 কোটির এদের রিজার্ভ রয়েছে, সেটাও খুব দ্রুত গ্রো করছে। 2020-তে মাত্র 3 কোটি ছিল, এখন 32 কোটি। আর ঋণ যদি দেখেন 3 কোটি আগে ছিল, এখন 6 কোটি সামান্য বেড়েছে। তো যাই হোক, তাদের যে ঋণের চেয়ে অনেক বেশি তাদের রিজার্ভ রয়েছে, তো অবশ্যই স্ট্রং ব্যালেন্স শিট রয়েছে। আর যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন, এখানে 73%-এর উপরে রয়েছে প্রোমোটর, আর বাকিটা রয়েছে পাবলিক। এখনও ইনস্টিটিউশনাল ইনভেস্টররা এত ছোট কোম্পানিতে সাধারণত তারা আসেন না। তো পারফরমেন্স যদি এরা এভাবেই দিতে থাকে, পরবর্তীতে কিন্তু তারাও ইন্টারেস্ট দেখাবে। তো যাই হোক, এই কোম্পানিটিকে আপনারা নজরের মধ্যে রাখতে পারেন। এরপরে যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে অ্যাপেক্স ফ্রোজেন ফুড লিমিটেড। তো ফুড সেক্টরটা কিন্তু পুরো সেক্টরটাই কিন্তু কারেকশনে চলছে। আপনি এর যে টপ আর কি ফুড সেক্টরের মধ্যে যে টপে যে রয়েছে জুবিলিয়েন্ট ফুডওয়ার্ক, সেটাকেও দেখবেন তাদের যে সেলস প্রফিটেবিলিটি কমে গিয়েছে, তাদের যে শেয়ার দরে কিন্তু কারেকশন এসেছে। আপনি যদি দেখেন এই কোম্পানির যে প্রোডাক্ট বলতে কি, এটা খাদ্যদ্রব্যের ব্যবসায়ী করে। তো এক্ষেত্রে আপনি দেখুন এদের যে রিটেল চেন রয়েছে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে, সেগুলো কিন্তু স্ট্রং রয়েছে। তারপরে রেস্টুরেন্ট, ক্লাব স্টোর, ডিস্ট্রিবিউশন এরা কাজ করে। আর শুধু আমাদের ডোমেস্টিক বাজারেও নয়, এরা কিন্তু বিদেশেও এদের যে বিজনেস রয়েছে। দেখুন USA, UK এবং অন্যান্য যে ইউরোপিয়ান কান্ট্রিজ রয়েছে, সেগুলোতেও কিন্তু এদের বিজনেস রয়েছে। তো বুঝতে পারছেন, মানে ছোট হলেও কিন্তু, মানে কোম্পানি ছোট হলেও এদের বিজনেস নেটওয়ার্কটা কিন্তু বাড়িয়ে রেখেছে। তো এদের ব্র্যান্ডগুলো দেখুন, বে ফিশ, বে ফ্রেশ, তারপরে বে হারভেস্ট, বে প্রিমিয়াম, এগুলো এদের ব্র্যান্ড, যেগুলো কিন্তু পপুলার ব্র্যান্ড ইদানিং। তো এই কোম্পানির দেখুন রিটার্নটা গত 1 বছরে 3.5%-এর মতো নেগেটিভে চলছে, গত 5 বছরে নেগেটিভেই চলছে। মানে যখন থেকে মার্কেটে নেমেছে নেগেটিভেই কিন্তু চলছে, কারণ যখন নেমেছিল হাই ভ্যালুয়েশনে নেমেছিল। আর গোটা ফুড সেক্টরটা আপনি দেখবেন সেক্টর ওয়াইজ কিন্তু এটা কিন্তু কারেকশন চলছে, গোটা ফুড সেক্টরটাতেই কারেকশন চলছে। এখন দেখুন এই কারেকশন যে চলছে তার বিজনেসকে একেবারেই ধূলিসাৎ হয়ে গিয়েছে নাকি, সেটাও দেখে নিন। তো মার্কেট ক্যাপিটাল দেখুন 626 কোটি, প্রাইস আর্নিং রেশিও 57 রয়েছে, রিটার্ন অন ইকুইটি 7.5%-এর মতো রয়েছে, বুক ভ্যালু 161 রয়েছে, 200 টাকার আশেপাশে চলছে, ফেস ভ্যালু 10 রয়েছে, ডিভিডেন্ড দেখুন মোটা সোটা দিচ্ছে। তো এত ছোট কোম্পানিতে ডিভিডেন্ড দিচ্ছে মানে কিন্তু তার ডেটাগুলো কিন্তু স্ট্রংই থাকার কথা। এখন দেখে নিই তার বিজনেসে কেমন গ্রোথ রয়েছে। তো আপনি যদি দেখেন এদের লং টার্ম হিসেবে 2018-তে ছিল 900 কোটির মতো, তার আগে ছিল 600 কোটির মতো, তারপরে এভাবে বর্তমানে রয়েছে 854 কোটি এখনও থার্ড কোয়ার্টার, যেটা ফোর্থ কোয়ার্টার, মানে একটা ফ্ল্যাটিশ, মানে খুব একটা যে গ্রো করেছে, মানে বহুত দিন ধরেই কিন্তু একটা ফ্ল্যাটিশ ভাব চলছে। আর এটা কিন্তু আপনি গোটা ফুড সেক্টরটাতেই দেখতে পারবেন। এখানে কিন্তু মানে সমস্ত ফুড সেক্টরেরই যদি সেলস দেখেন, প্রফিটেবিলিটি দেখেন, সেগুলো কিন্তু কমে গিয়েছে। তো এটাও ব্যতিক্রম না।
তো ইদানিং কিন্তু এই থার্ড কোয়ার্টার অবধি কিন্তু তাদের যে প্রফিটেবিলিটি অনেকটাই কমেছে। তো অবশ্যই এই ব্যাপারগুলো আর কি পরবর্তী কোয়ার্টারগুলিতে কিন্তু নজর রাখবেন। তারা যদি ইমপ্রুভ করছে আর কি সময় অন্তর অন্তর, তবে কিন্তু এখনও আপাতত যে ডেটাগুলো রয়েছে তারা প্রফিটেবল কোম্পানি এবং লং টার্মের হিসাবে তারা ধরে রেখেছে তাদের যে সেলস এবং প্রফিটেবিলিটিটা, কিন্তু সেটা পরবর্তী কোয়ার্টারগুলিতে কেমন হবে সেটাই দেখার। যদি এরকমই ফ্ল্যাটিশ চলতে থাকে আরও 3-4 কোয়ার্টার অবধি বা আরও ডাউনে চলতে থাকে, তবে কিন্তু আরও বড় কারেকশন আসতে পারে। তো অবশ্যই সেই জন্যই এই ধরনের কোম্পানি রিস্কি হয় এবং সবসময় কিন্তু খুব সাবধানে ট্রিট করতে হয়, সবসময় নজর রাখতে হয়। আর আপনি যদি এদের ব্যালেন্স শিট দেখেন প্রচণ্ড স্ট্রং রয়েছে। দেখুন 471 কোটি রিজার্ভ রয়েছে আর ঋণ রয়েছে 83 কোটির মাত্র। আর সেখানে লং টার্মে কি শর্ট টার্মে দেখে নিই, লং টার্মে কিন্তু খুবই কম রয়েছে 11 কোটির মতো, আর বাকিটা রয়েছে শর্ট টার্মে। তো যথেষ্ট স্ট্রং ব্যালেন্স শিট রয়েছে। শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখুন, শেয়ার হোল্ডিং প্যাটার্নে এখানে ইন্টারেস্টিং দেখুন, এত ছোট কোম্পানিতে এফআইডিআরও কিন্তু নজর দিয়েছে। ইদানিং ডিআইরা কিন্তু তাদের প্রফিট বুক করেছে, আর এফআই সামান্য রয়েছে 0.03% মতো, আর পাবলিক রয়েছে 27% কাছাকাছি, আর প্রোমোটার রয়েছে 72.62। প্রোমোটাররা কিন্তু তাদের কোম্পানির প্রতি কিন্তু তারা আস্থা হারাচ্ছে না। তো এই কোম্পানিটিকে আপনারা নজরের মধ্যে রাখতে পারেন, ডেটাগুলো অবশ্যই সম্ভাবনাময়। তো এরপরে যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে খৈতান কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার লিমিটেড। তো প্রত্যেক যে কেমিক্যাল সেক্টরটা আর কি, গোটা সেক্টরেই কিন্তু একটা কারেকশন চলছে, একটা স্লোডাউন চলছে। তো এক্ষেত্রে এই কোম্পানিও বাদ যায়নি। তো এই কোম্পানির যে আপনি দেখুন প্রোডাক্টগুলো, এরা টিপিক্যাল কেমিক্যাল প্রোডাক্টগুলো রয়েছে, কৃষিজ যে প্রোডাক্টগুলো তারা বেশি উৎপাদন করে, মানে অ্যাগ্রোকেমিক্যালের আর কি, অ্যাগ্রোকেমিক্যাল সেক্টরেরই বলা যায় এই কোম্পানি। তো এই কোম্পানির যদি আপনি রিটার্ন দেখেন গত 1 বছরে যে ঠিকঠাক আপডেট হচ্ছে না, বর্তমানে 69 টাকায় চলছে। এটা যদি দেখেন অল টাইম হাই থেকে এখন 50%-এর উপরে কিন্তু কারেকশনে রয়েছে। তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, 665 কোটি মার্কেট ক্যাপিটাল, প্রাইস আর্নিং রেশিওটার আপডেট নেই, রিটার্ন অন ইকুইটি 13%-এর উপর রয়েছে, বুক ভ্যালু 29 রয়েছে, আর বর্তমানে 68 টাকার আশেপাশে চলছে, ফেস ভ্যালু 1 রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে। এখন দেখুন এদের ব্যবসায় কেমন গতি রয়েছে। দেখুন 2018-তে এদের সেলস হতো 353 কোটি, সেটা এখন 666 কোটি, যেটা কিন্তু গ্রো করছে লং টার্মে হিসেবে। দেখুন 353 থেকে 373 হলো, তারপর 437 হলো, 481 হলো, 481 থেকে 824 হলো, 888 হলো, এবার থার্ড কোয়ার্টার অবধি 666, যেটা কিন্তু আরও বৃদ্ধি হবে, ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে। কিন্তু এবার কিন্তু তাদের প্রফিটেবিলিটি নেগেটিভে চলে গিয়েছে, -23 হয়ে গিয়েছে, 23 কোটি, যেটা কিন্তু এতদিন পর্যন্ত প্রফিটেবল ছিল। তো স্মল ক্যাপ ধরনের কোম্পানিতে কিন্তু এগুলোই সমস্যা, মানে এগুলো ভোলাটাইল হয়, এদের পারফরমেন্সও কিন্তু ভোলাটাইল হয় প্রচণ্ড। তো এর ব্যালেন্স শিট দেখুন, ব্যালেন্স শিটে 276 কোটির এদের রিজার্ভ দেখতে পাবেন, আর ঋণ দেখতে পাবেন মোটামুটি 343 কোটি। তার মধ্যে অবশ্য লং টার্মে কমই রয়েছে, 21 কোটির মতো রয়েছে, আর বাকিটা ম্যাক্সিমামটাই রয়েছে শর্ট টার্মে। তো ফাটাফাটি ব্যালেন্স শিট না হলেও ঠিকঠাকই বলা যায় একটা ছোটো কোম্পানি হিসাবে। এখন যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন, দেখুন 75%, মানে ম্যাক্সিমাম যতটা থাকা যায় ততটাই রয়েছে প্রোমোটাররা তাদের কোম্পানির প্রতি আস্থা দেখাচ্ছে। আর এফআইরও সামান্য নজর দিয়েছে 0.11%, ডিএরও এক সময় ছিল কিন্তু আপাতত নেই, আর বাকিটা রয়েছে পাবলিক 24.89%-এর মতো। তো বুঝতে পারছেন ডেটাগুলো কিন্তু সম্ভাবনাময় রয়েছে। এগুলো স্মল ক্যাপ ধরনের কোম্পানি, ভোলাটাইল হবেই, এদের শেয়ার দরেও যেমন ভোলাটিলিটি থাকবে, এদের পারফরমেন্সও কিন্তু থাকবে। তো এই কোম্পানির পরের যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে শঙ্করলাল রামপাল ডাই কেমিক্যাল লিমিটেড। এটাও কেমিক্যাল সেক্টরে একটা স্টক। তো এই কোম্পানি যদি দেখেন, এটা অল টাইম হাই থেকে মোটামুটি 40%-এর মতো কিন্তু কারেকশনে রয়েছে বর্তমানে। দেখুন 5 বছরে কিন্তু একটা মাল্টিব্যাগার রিটার্ন দিয়ে দিয়েছে, এতটা কারেকশনের পরেও 1916% রিটার্নের উপর বসে রয়েছে, যারা লং টার্মে হোল্ড করছে। বর্তমানে 106 টাকায় চলছে। তো এর যে মূল বিষয়, এর বিজনেসটা দেখে নেব। এর বিজনেসটা দেখার আগে এদের প্রোডাক্টগুলো কেমিক্যাল সেক্টরে তারা প্রোডাক্ট তৈরি করে। তো এক্ষেত্রে দেখুন যে ডাইস রয়েছে, তারপরে প্যারাফিন ওয়াক্স রয়েছে, তারপরে সাইট্রিক অ্যাসিড, সোডিয়াম সালফাইড ফ্লেক্স, সোডিয়াম হাইড্রোসালফাইড, এই প্রোডাক্টগুলো তারা কিন্তু তৈরি করে এবং এগুলো সাপ্লাই করে। তো এই কোম্পানির দেখুন মেইন হচ্ছে তার যে ডেটাগুলো কেমন রয়েছে। মার্কেট ক্যাপিটাল 682 কোটি, প্রাইস আর্নিং রেশিওটা কিন্তু একটু হাই রয়েছে, রিটার্ন অন ইকুইটি 19%-এর কাছাকাছি, বুক ভ্যালু 14.8 রয়েছে,
আর বর্তমানে 160 টাকায় চলছে। ফেস ভ্যালু 10ই রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে 0.05% হিসাবে। এখন দেখুন এদের বিজনেসে যদি দেখেন 2018 তে এদের যে সেলস হতো 75 কোটি, তারপরের বছর সেটা বাড়িয়ে হলো 176 কোটি, তারপরের বছর কোভিড টাইমে একটু কমে গিয়েছিল, তারপরে দেখুন 178 থেকে 303 হলো, 323 হলো, 298 এখন আপাতত আর কি, সেটা আরও বাড়বে। তো পুরোনোটা হয়তো পেরিয়ে যাবে, কারণ ফোর্থ কোয়ার্টার এখনও বাকি রয়েছে। তো এর পরে যদি তাদের প্রফিটেবিলিটি দেখেন, প্রফিটেবিলিটি 2018 তে 1 কোটি ছিল, সেটা এখন 6 কোটি, এবং মানে এখনও আরও বাকি রয়েছে আর কি, আরেকটা কোয়ার্টার। কিন্তু গ্রোথ কিন্তু লং টার্মে হিসেবে রয়েছে, সে আপ ডাউন হতেই পারে। তো প্রফিটেবল কোম্পানি এবং প্রফিটেবিলিটিতে গ্রোথও রয়েছে। তো সেই জন্য অবশ্যই এগুলো কিন্তু সময় অন্তর অন্তর চেক করতে হবে। দেখবেন যে 2-3 কোয়ার্টার ধরে যদি এর খারাপ রেজাল্ট আসে, তবে কিন্তু ক্র্যাশ চলে আসবে। তো এই জন্যই আর কি, সেজন্যই এর যে ডেটাগুলোকে কিন্তু খুব সাবধানে, খুব সবসময় কিন্তু চেক করতে হয় এই ধরনের ছোটো কোম্পানির ক্ষেত্রে। রিজার্ভ যদি দেখেন 31 কোটি রিজার্ভ রয়েছে, আর ঋণ রয়েছে 13 কোটির মতো, সেটাও দেখে নিই। আচ্ছা, এখনও আপডেট হচ্ছে না। তো 31 কোটি তাদের যেহেতু রিজার্ভ তাদের ঋণের চেয়ে বেশি রয়েছে, পজিটিভই ধরা যায় তার ব্যালেন্স শিট। তাদের যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন, 73% মতো প্রোমোটার রয়েছে, পাবলিক রয়েছে 26.49%। মানে এত ছোট কোম্পানি হিসাবে কিন্তু এর যে যতগুলো দেখলেন শেয়ার হোল্ডিং প্যাটার্নগুলো কিন্তু ঠিকঠাকই রয়েছে। তো এর পরের যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে ধর্মজাত কপগ্রাড লিমিটেড। তো এই কোম্পানির যদি আপনি দেখেন, এরা অ্যাগ্রোকেমিক্যালে কাজ করে, এদের প্রচুর প্রোডাক্ট রয়েছে, 20 বছরের অভিজ্ঞতা রয়েছে, 100টার উপর প্রোডাক্ট রয়েছে। তারপরে ডিস্ট্রিবিউশন ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি তাদের ইনহাউস রয়েছে। আর এদের বিজনেস আমাদের দেশের সঙ্গে বিদেশেও কিন্তু রয়েছে। তো এই কোম্পানির যদি আপনি দেখেন, এটা কিন্তু যখন থেকে মার্কেটে নেমেছে তখন থেকে কিন্তু খুব একটা রিটার্ন দেয়নি। 218 টাকায় বর্তমানে চলছে। এটা অনেক দিন থেকেই কভার করা হয়, কারণ এর যদি রিটার্ন নাও দেয়, এর আপনি দেখলে চার্টটা বুঝতে পারবেন, এর যদি রিটার্ন নাও দেয় তবু এর বিজনেসটা দেখুন, বিজনেসের গ্রোথ দেখলে আপনার কিন্তু কনফিডেন্স আসবে। সেজন্যই আর কি লং টার্ম হোল্ডিংয়ের ক্ষেত্রে আপনাকে কিন্তু বিজনেসটাকেই লক্ষ্য রাখতে হবে। তো দেখুন মার্কেট ক্যাপিটাল 734 কোটি, 16 রয়েছে প্রাইস আর্নিং, মানে ভ্যালুয়েশন খুব সুন্দর রয়েছে। রিটার্ন অন ইকুইটি 16.3 রয়েছে, বুক ভ্যালু 106 রয়েছে, বর্তমানে 217 টাকায় চলছে। ফেস ভ্যালু 10 রয়েছে, ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না। এখন বিজনেসটা দেখুন, বিজনেসের গ্রোথটা দেখুন, 2019-এ 136 কোটি ছিল, সেটা বেড়ে পরের বছর 193 কোটি, তারপরে 298 কোটি হলো 193 থেকে, তারপরে 298 থেকে 388 হলো, 388 থেকে 527, তারপরে এবারে 612, এখনও আরও একটা কোয়ার্টার তো বাকিই রয়েছে। প্রফিটেবিলিটি দেখুন 5 কোটি ছিল, সেটা এখন 45 কোটি, মানে 9 গুণ 10 গুণ বাড়িয়ে দিয়েছে এই কয়েক বছরে, 19 থেকে। তো বুঝতে পারছেন, এদের শেয়ার দরে গতি না থাকলেও এটুকু কনফিডেন্স থাকে যে এদের ব্যবসা ঠিকঠাক রয়েছে। এই ব্যবসার দ্বারা যদি গ্রোথটা ঠিকঠাক থাকে, শেয়ার দরে গতি আসবেই। তো সেই জন্যই আর কি এই মূল যে শুধু নাম দেখে নয়, এগুলো কিন্তু এর যে ডেটাগুলো রয়েছে সেগুলোর উপর কিন্তু নজর রাখতে হয়। কারণ রিটেল ইনভেস্টর আপনারা তো মানে আমরা তো আর পারবো না সেই কোম্পানিতে গিয়ে সেই ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলার, তার ভেতরের ব্যাপার জানার। আমাদের কিন্তু এই ডেটাগুলোর উপরেই নির্ভরশীল থাকতে হয়। তো যাই হোক, এই কোম্পানির যদি আপনি ব্যালেন্স শিট দেখেন, প্রচণ্ড স্ট্রং রয়েছে। 325 কোটি, যেটা 9 কোটি থেকে 325 কোটি হতে 4 বছর সময় নিয়েছে, মানে কী হারে গ্রোথ রয়েছে। আর ঋণ রয়েছে 73 কোটির মতো, যার শর্ট টার্মেই বেশি রয়েছে, আর তার চেয়ে অনেক বেশি তাদের রিজার্ভ রয়েছে। তো বলতে গেলে ব্যালেন্স শিট স্ট্রংই রয়েছে। আর যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন, দেখুন 70%-এর উপরে রয়েছে প্রোমোটার, এফআই রয়েছে 4.5%-এর কাছাকাছি, ডিএ আপাতত এখানে নেই, আর বাকিটা রয়েছে পাবলিক। তো এত ছোটো কোম্পানিতে কিন্তু এফআইরাও ভরসা দেখাচ্ছে, এবং প্রোমোটাররা তো তারাই কিন্তু হোল্ডিং বাড়াচ্ছে। দেখুন 68% থেকে 70% হয়েছে, এখন 70%ই রয়েছে, তারা হোল্ডিং কিন্তু কমাচ্ছে না। মানে যখনই সেই কোম্পানির যে ম্যানেজমেন্ট, সেই কোম্পানির যে যারা মানে ফাউন্ডেশন করেছিল, তারাই যদি ভরসা দেখায়, তবে কিন্তু সেটাই কনফিডেন্স যোগায়। তো যাই হোক, এই প্রত্যেকটি কোম্পানি যে দেখলাম, প্রত্যেকটিরই কিন্তু যে ডেটাগুলো কিন্তু প্রচণ্ড সম্ভাবনাময়। তো মাইক্রোক্যাপ কোম্পানি হলেও এদের যে ব্যবসায় কিন্তু গতি রয়েছে। তো এ ধরনের গতি যদি তারা ধরে রাখতে পারে, তবে কিন্তু এই কোম্পানিগুলো ভবিষ্যতে আরও বড় কোম্পানিতে পরিণত হতে পারে। সেক্ষেত্রে রিটার্নও কিন্তু প্রচণ্ড হতে পারে। তো অবশ্যই এগুলো ছোটো ধরনের কোম্পানি, সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই সময় অন্তর অন্তর এই কোম্পানিগুলোর যে ডেটাগুলোকে কিন্তু চেক করতে হবে, তাদের যে সেলস বাড়ছে কিনা, প্রফিটেবিলিটি বাড়ছে কিনা, সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। তো যাই হোক, এই কয়েকটি কোম্পানির পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল। তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা বিষয়, অবশ্যই এগুলো কোনো ধরনের কিন্তু রিকমেন্ডেশন নয়।
আমি যা দেখছি, শিখছি সেগুলোই আপনাদেরকে শেয়ার করছি। আপনারা এগুলোকে কোনো ধরনের রিকমেন্ডেশন হিসেবে নেবেন না। আপনারা যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন। আপনার যে ফিন্যান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন। আর অবশ্যই এগুলো স্মল ক্যাপ, মাইক্রো ক্যাপ ধরনের কোম্পানি, এগুলো প্রচণ্ড রিস্কি হয়। সেক্ষেত্রে রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।